কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসকে সামনে রেখে 22শে শ্রাবণের উপাসনা বৃক্ষরোপণ এবং সন্ধ্যায় স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয়। লিপিকায় আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত ভবনের শিল্পীরা এবং বিশিষ্ট শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় সঙ্গীত পরিবেশন করেন। কবি জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষণা, সন রুদ্রতা, জয় অমৃত
তব জয় মৃত্যু তব জয় শোক তব জয় সান্ত্বনা জয় তব বিচিত্র আনন্দ হে কবি জয় তোমার করুণা জয় তব ভীষণ সব কলুষ নাশন রুদ্রতা জয় অমৃত তব জয় মৃত্যু তব জয় শোক তব জয় সান্ত্বনা জয় তব বিচিত্র আনন্দ হে কবি জয় তোমার করুণা জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব জয় তিমিরণি বিরণি শিথিনি ভয়দায়িনী জয় প্রেম মধুময় মিলন তব জয় প্রেম মধুময় মিলন তব জয় অসহ বিচ্ছেদ বেদনা জয় তব বিচিত্র আনন্দ হে কবি জয় তোমার করুণা যেমন বর্ষা ধারায় অরণ্য আপনারায় যেমন বর্ষা ধারায় অরণ্য আপনারায় বারে বারে ঘন রস আবরণে তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি নিবিড় ধারে আনন্দ পরিষদে হায় শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় ঘনে ঘনে সর্বঋষি হরিয়া ওঠে হায় শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় ঘনে ঘনে সর্বঋষি হরিয়া ওঠে হায় শ্রাবণের গগনের গায় শ্রাবণের গগনের গায় শ্রাবণের গগনের গায় কতটা আমরা ডিগ্রেডেড ল্যান্ড কিংবা ওয়েস্টল্যান্ডকে কনভার্ট করছি ফার্টাইল ল্যান্ডে। 23শে শ্রাবণ রবীন্দ্র সপ্তাহের প্রথম দিন সন্ধ্যায় পল্লী শিক্ষা ভবনের কমিউনিটি হলে বিশ্বভারতীর উপাচার্য রবীন্দ্রনাথ ও পল্লী পুনঃগঠন চিন্তা নিয়ে বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানের সভামুখ্য ছিলেন অধ্যাপক অমিত হাজরা। তো এইসব বলে আমার লাস্ট স্লাইড সব কিছু চিন্তা ভাবনা করে আমি যেটা বললাম গুরুদেব যে পল্লী পুনর্গঠনের ব্যাপারে বলেছে মোর বেটার সেভ ডাইভার্স ফুড ফ্রম লেস ফর মোর পিপল। প্রোডাক্টিভিটি কন্টিনিউয়াসলি বাড়িয়ে দিতে হবে। এখন আমাদের প্রোডাক্টিভিটি লেভেল 1.5 টন অ্যাভারেজ হর্টিকালচার এগ্রিকালচার ক্রপের অ্যাভারেজ প্রোডাক্টিভিটি সেটা 2050 কিংবা বিকশিত ভারতে 3.23 মিলিয়ন টন পার হেক্টর করতে হবে। হাই রেনফল এরিয়াতে যেখানে 2000 নর্থ ইস্টে 2000 মধ্যে 2000 এরিয়াতে মিলিমিটার বৃষ্টি হয় সেখানে আমরা যদি সাফিসিয়েন্ট পরিমাণে রান অফটা ধরি মানে এনি মিনসে হারভেস্টিং করে কিংবা ইনসিটু কনজারভেশন করে তাহলে আমরা এই 10-10টা সাবস্টেন্সিয়ালি কম করতে পারি এবং এটা ভেরি অ্যালার্মিং সিচুয়েশন। 6 মিলিয়ন টন পার ইয়ার
অ্যাভারেজ ইরোশন আমাদের পারমিসিবল লিমিট হচ্ছে 12 টন পার ইয়ার পার হেক্টর। আমাদের পারমিসিবল লিমিট ক্রস করে গেছি ইরোশন সেটা। এবং যদি আমরা নর্থ ইস্ট এবং ব্ল্যাক সয়েলে যাই সেটা 100-র কাছাকাছি পৌঁছে গেছে। শ্রাবণ লিপিকা প্রেক্ষাগৃহে রবীন্দ্রনাথ শিশু মন ও শিশু শিক্ষার এক অনন্য আচার্য এই বিষয়ে বক্তব্য রাখেন অধ্যাপিকা শিউলি সিনহা। অনুষ্ঠানে সভামুখ্য ছিলেন অধ্যাপিকা বোধিরূপা সিনহা। 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে মহর্ষি দেবেন্দ্রনাথ ও সারদা দেবীর যে 14তম সন্তানটি জন্মগ্রহণ করেছিলেন তার শৈশব থেকে যৌবন কেটেছিল ওই বাড়ির অলিন্দে। তুমুল প্রতিভাবান জ্ঞানী দার্শনিক বিদগ্ধ দাদা, সুন্দরী শিক্ষিতা আধুনিকা দিদি বৌদি, বিশিষ্ট গুণীজনবৃন্দ ও সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তিগণ বর্গের সান্নিধ্যে পঁচিশে শ্রাবণ আলোচনার বিষয় ছিল চিত্রকর রবীন্দ্রনাথ, দৃশ্যকলার নতুন পাঠ। বক্তা ছিলেন অধ্যাপক সৌমিক নন্দী মজুমদার। সভামুখ্য ছিলেন অধ্যাপক সঞ্চয়ন ঘোষ। শিল্পী রবীন্দ্রনাথ, চিত্রকর রবীন্দ্রনাথের মধ্যে এমন একটা অবাধ্যতা দেখতে পাই, এমন একটা নিয়ম ভাঙা এবং তার সঙ্গে আবার নিয়ম গড়াও, আবার সেই নিয়মকে ভাঙা, এই ভাঙা গড়া একটা মনকে দেখতে পাই, যেই মনটা কিন্তু সাধারণত অন্তত সেই সময় রবীন্দ্রনাথের চারপাশে, তার আগে, তার থেকে ছোট, তার ওনার থেকে বড় যে শিল্পীরা কাজ করছিলেন এবং শান্তিনিকেতনেও স্বনামধন্য যে শিল্পীরা ছিলেন তাদের প্রত্যেকের থেকে উনি খুব ব্যতিক্রমে ঘটেছিলেন। তার একটা কারণ তো এই, একটা হালকা অবাধ্যতা ছিল চিত্রকর রবীন্দ্রনাথের মধ্যে। একেবারে গোড়ার দিকে 1900, খুব যদি ভুল না করি হয় 1906 এরকম সময়, তার একটু আগে খেয়া পাণ্ডুলিপিতে দেখা যাচ্ছে আঁকিবুকি কাটাকুটি করতে করতে কোনো না কোনো একটা রূপ খুঁজে পাচ্ছেন, কেন একটা ছবি ছবি লাগছে। তার আগে ছিল শুধুই যেন আঁকিবুকি। অনেক পরে 1922, 23, 24 যেমন পূর্ববীর ক্ষেত্রে আমরা দেখি, এরকম একটার পর একটা পাণ্ডুলিপিতে দেখা যায় এমন কাটাকুটি করছে যে লেখার অংশগুলো ঢেকে গিয়ে এক একটা ছোট ছোট ছবি, ছোট ছোট রূপ ভেসে উঠছে, যেই ছবিগুলো যে নিশ্চিত কোনো একটা মানে বা সেই ছবিগুলো দ্বারা উনি কি বোঝাচ্ছে সেই বিষয়টা যে ওনার কাছে খুব জরুরি তা নয়, বরঞ্চ কিছু একটা গড়ে উঠছে যার মধ্যে ছন্দ আছে,
যার মধ্যে একটা অনিশ্চয়তা আছে, যার মধ্যে জানা এবং অজানা এই দুটো বিষয়ে একটা ভাবনা আছে, একটা ছোঁয়া আছে, অনেকটা সেই আনন্দে ডায়েরির পাতায় মূলত এখানে দেখতে পাচ্ছি। এবং এমন কিছু পাণ্ডুলিপি, যেই পাণ্ডুলিপি তৈরিও হচ্ছে 1937, 1938, 1939 সালে, তার উপরে কাটাকুটি আঁকাবুকি করতে উনি ছাড়ছেন না। ছাব্বিশে শ্রাবণের বিষয় ছিল রবীন্দ্র নৃত্য, উপলব্ধি ও প্রয়োগে গুরুদেবের নৃত্য ইডিয়াম। বক্তা ছিলেন অধ্যাপিকা শ্রুতি বন্দ্যোপাধ্যায়। সভা মুখ্য ছিলেন অধ্যাপক অতীক ঘোষ। আকাশবাণী থেকে রবীন্দ্রসঙ্গীত এই শিরোনামে গান প্রচার থেকে শুরু করে বিশ্বভারতী, রবীন্দ্রভারতী সহ বহু উচ্চ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা বা ডিগ্রি দেয়। কেবল রবীন্দ্রসঙ্গীতেই তালিম দেওয়ার জন্য নানা প্রতিষ্ঠান কাজ করে চলেছে। রবীন্দ্রনাথের গানে ভারতীয় ধ্রুপদী গান, দক্ষিণ ভারতীয় গান, পাশ্চাত্য সঙ্গীত, বাংলার বাউল, কীর্তন, এমন নানা গানের সুস্পষ্ট প্রভাব আছে। অথচ সব মিলিয়েও রবীন্দ্রসঙ্গীত একেবারে আলাদা এক গানের ধারা, সেটা সকলেরই অনুভবে রয়েছে। এতটাই যে আগে না শোনা গানকেও দিব্যি রবীন্দ্রসঙ্গীত বলে চিনে নেওয়া যায় প্রায় সবসময়ই নির্ভুলভাবে। রবীন্দ্র নৃত্যও কি তেমনই আলাদা বিশিষ্ট এক ভারতীয় নৃত্যধারা? সে প্রশ্নের উত্তরটা অনেক বাঙালি তথা ভারতীয়ের কাছে এখনও অত সরল স্পষ্ট নয়। রবীন্দ্রনাথের গানের সঙ্গে যে নাচ হয় তার একটি সুস্পষ্ট ধারা রয়েছে, যার সঙ্গে বাঙালি সমাজের একটি বড় অংশের যথেষ্ট পরিচিতি রয়েছে। নৃত্যশিল্পীদের হস্তচালনা, পদক্ষেপ, দেহচালনার রীতি থেকে শুরু করে কোরিওগ্রাফি, সাজগোজ, মঞ্চসজ্জা সব মিলিয়ে রবীন্দ্র নৃত্যকেও আলাদা করে চেনা যায়। 27শে শ্রাবণ বিষয় ছিল রবীন্দ্রনাথ এবং গ্রামোন্নয়ন ও সমবায় ভাবনা। বক্তা ছিলেন অধ্যাপক কৌশিক ভট্টাচার্য। সভা মুখ্য ছিলেন অধ্যাপিকা বিপাশা রাহা। রবীন্দ্রনাথ 3 ধরনের উন্নয়নের সূচকের কথা বলেছেন: শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা নির্বাহের স্বাচ্ছন্দ্য ও সুযোগ সুবিধা। এই ধরনের সূচক আমরা সমসাময়িক অর্থনীতিতে দেখতে পাই, যেখানে কতগুলো সূচককে একত্রে নিয়ে উন্নয়নের পরিমাপ করার চেষ্টা করা হয়। যেমন আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স, এগুলো হচ্ছে এই ধরনের একটা সূচক। দ্বিতীয় সূচক হচ্ছে উদ্বৃত্ত অর্থ ও অবকাশ লাভের সুযোগ। উদ্বৃত্ত অর্থ জীবিকা নির্বাহের স্বাচ্ছন্দ্য প্রদান করে এবং উদ্বৃত্ত অবকাশ দেয়। আটাশে শ্রাবণ লিপিকা প্রেক্ষাগৃহে আলোচনার বিষয় ছিল নিগূঢ় আশ্চর্য পরিচয়, রবীন্দ্রনাথ ও বিজ্ঞান।
বক্তা ছিলেন অধ্যাপক জয়দীপ ঘোষ, সভামুখ্য ছিলেন অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়। ফলে রবীন্দ্রনাথ যখন ধরা যাক এইবার জন্মদিন, খেয়াল করে দেখুন, জন্মদিন হচ্ছে রবীন্দ্রনাথের জীবৎকালে প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ। শেষ লেখা তার প্রয়াণের পরে প্রকাশিত হবে। তার জীবৎকালে প্রকাশিত শেষ কাব্যগ্রন্থে কবিতার পর কবিতায় এই মহাশ্চর্যের উদযাপন নেই। কবিতার পর কবিতা, যেমন ধরা যাক এই কবিতাটা, রবীন্দ্রনাথ বলছেন এসেছে সে, সে মানে আমি, আমি আগের লাইনগুলো পড়লে বুঝতে পারা যাবে। এসেছে সে যার এই জন্মদিন, তা সে পৃথিবীতে যেথা কল্প কল্প ধরি প্রাণপঙ্ক। প্রাণপঙ্ক মানে হচ্ছে আদিতম প্রাণটা, ওই প্রথম ডিএনএ কিংবা প্রথম প্রোটোপ্লাজম কিংবা প্রথম সেই এককোষী জীব, ওইটাই হচ্ছে প্রাণপঙ্ক। যেথা কল্প কল্প ধরি প্রাণপঙ্ক, সমুদ্রের গর্ভ হতে উঠি। সমুদ্র ছাড়া তো কিছু নেই। সমুদ্রের গর্ভ হতে উঠি, জড়ের বিরাট অঙ্ক তলে উদ্ঘাটিল আপনার নিগূঢ় আশ্চর্য পরিচয়। শ্রাবণ নাট্যঘরে চিরাচরিত প্রথা মেনে বর্ষা মঙ্গল আয়োজিত হয়। বিশ্বভারতীর বিভিন্ন বিভাগ এই অনুষ্ঠানে যোগদান করেন।